শালা, তোকে ভালো কথা বলে লাভ নেই। হয় যা, না হয় না যা। আঙ্কেলকে বলবো, দেখবি লাথি মেরে প্লেনে তুলে দিবে। মজা নিস শালা, তুই চলে যা না বাংলাদেশে। না বন্ধু, আমি গেলে আর আসতে পারবো না, কারণ ওখানে আমার জরিনা, সকিনা, টনি, ময়না আছে, বুঝলি? কিন্তু শামস, বাংলাদেশে তো সব কিছু জানিস। ওখানে প্রজেক্টের কাজে গেলে বিভিন্ন নেতার সাথে মুখোমুখি হতে হবে। আর শুনিসনি পদ্মা সেতু তৈরির মূল প্রকৌশলী কিভাবে গায়েব হয়ে গিয়েছিল এবং 2 দিন পর লাশ উদ্ধার করেছিল পুলিশ। দেখ, হয়তো ওই চীনা প্রকৌশলী কোনো অর্থনৈতিক কাজে জড়িত ছিল। আর তুই ভয় পাচ্ছিস কেন? তুই উদ্ঘাটন করবি কি কি বাধা আসে ওই প্রজেক্টের কাজ করার সময়, এবং সে সব কিছু আপডেট জানাবি প্রধানমন্ত্রীকে। খুব একটা খারাপ বলিসনি, আমি অবশ্যই যাব। তুই ডিল কনফার্ম কর। ওকে মেরে বস। শাহিন মুচকি এসে চেয়ার থেকে উঠে জানলার থাই গ্লাসের পাশে গিয়ে নিচে তাকায়। পুরো 100 তলার ওপর দাঁড়িয়ে শাহিন কিছুটা ভয় পেলেও দালানটার ওপর শাহিনের পুরো বিশ্বাস আছে, কারণ বিল্ডিংটা তারই বানানো। আর দাঁড়িয়ে থাকে না শাহিন, দ্রুত নিজের কোট হাতে নিয়ে নিচে নেমে এসে সোজা গাড়িতে বসে বাসার উদ্দেশ্যে যাত্রা করে। রাস্তাটা ফাঁকা এবং সবাই নিয়ম মাফিক গাড়ি চালায় বলে খুব দ্রুত শাহিন বাসায় চলে আসে। বাসার সামনে গাড়ি রেখে ভেতরে আসতেই শাহিনের আম্মু মিসেস রোকসানা খান এগিয়ে আসেন ছেলের দিকে। তারপর, কি খবর আমার আব্বুটার? আজ অফিস থেকে এত তাড়াতাড়ি বাসায় এলেন যে? আর বলো না মা, অফিসে নতুন ডিল এসেছে, যা বাংলাদেশে। আমাকে বাংলাদেশে যেতে হবে 2 বছরের জন্য। মিসেস রোকসানা বাংলাদেশের কথা শুনেই খুশিতে গদগদ করে ওঠে, কারণ শাহিনকে এই 23টা বছরে কখনোই তার বাবার বাসায় নিয়ে যেতে পারেনি। অনেক অনেক ভালো। তাহলে তুই চলে যা, সোজা বগুড়া তোর নানার বাসায় উঠবি। সরি মা, সম্ভব না। আমি কখনোই ওই বাসায় যাব না, বুঝতেই পেরেছো। আমি থাকবো ঢাকায় 5 স্টার হোটেলে, যা সরকারি খরচে চলবে। মিসেস রোকসানার মুখের হাসি মুহূর্তে বিলীন হয়ে যায়, যা শাহিন খেয়াল করে মুচকে এসে বলে, তবে প্রত্যেক শুক্রবার কাজের শেষে নানুর বাসায় যাব। কথাটা শুনে মিসেস রোকসানা মুখে আবারও হাসি ফুটে ওঠে। শাহিনও হেসে ঘরে চলে যায়। রাতে ডাইনিং টেবিলে শাহিনের বাবা শহীদ খান আর মা রোকসানা খান। বাবা, আমি আগামীকাল ফ্ল্যাটে বাংলাদেশে চলে যাচ্ছি। ঠিক আছে। আর তোর নানার বাসায় একবার হলেও যাস। দেখো মা, যেখানে আমার বাবা যায় না সেখানে আমি কিভাবে যাব? তারপরেও বলছি যাব। আর আমি তো ওখানে পিকনিকে যাচ্ছি না, যাচ্ছি আমি কাজে। শাহিনের প্রচুর রাগ উঠে খাবারে পানি ঢেলে দিয়ে রুমে চলে যায়। রুমে গিয়ে আলমারি থেকে কাপড় চোপড় বের করে ব্যাগে তুলতে থাকে। সব কিছু গোছানো শেষ হলে এয়ারপোর্টে ফোন করে জানতে চায় আজ রাতে বাংলাদেশে কোনো ফ্লাইট আছে কিনা, এবং ভাগ্য ভালো থাকায় পেয়েও যায়। বাড়িতে কাউকে কিছু না বলে ট্যাক্সি করে এয়ারপোর্টে এসে সোজা ফ্লাইটে উঠে পড়ে। মন খারাপ শাহিনের, এবং সাথে রাগও। হঠাৎ পাশে খেয়াল করে শাহিনের পাশে একটা লোক বসে, বয়স আনুমানিক 55 হবে। লোকটি শাহিনের দিকে তাকিয়ে আছে দেখে শাহিনের কিছুটা আনইজি ফিল হলেও নিজেকে সামলে নেয়। বাবা, তুমিও কি প্রবাসী? কেন আঙ্কেল? এমনি বাবা, যদি প্রবাসী হও তবে মা, বাবা বা বউ কারোর উপরই বিশ্বাস করো না, ওরা সবাই তোমাকে ঠকিয়ে দিবে। বুঝলাম না আঙ্কেল, সঠিক আপনার কথা। বুঝেছি, তবে শুরু থেকে বলি, গরিব ঘরে জন্ম নিয়েছিলাম, অভাবের সংসার, ধার দেনা করে ইউকে আসি। তো আসার সময় বাবা অনেক টাকা ধার করেছিল, সেগুলো আমি শোধ করে দেশে বাবার কাছে পাঠাতে শুরু করি। যা বাবা আমাকে না বলেই রোজ মাছ মাংস দিয়ে ভাত খেত। ছোট ভাইকে নিয়ে তো বিদেশে আসার 3 বছর পর দেশে ফিরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে দেখি মাত্র 500 টাকা রয়েছে, অথচ আমি এই 13 বছর প্রায় 10 লক্ষ টাকা পাঠিয়েছিলাম। ভাবলাম বাবা হয়তো ক্যাশ করে রেখেছে। বাসায় গিয়ে বাবাকে টাকার কথা বলতে কেমন যেন রেগে গেল, আর অস্বীকার করে বলল, তুই একটা টাকাও দেসনি। অথচ দেখো বাবা, আমি সমস্ত টাকা আমার বাবাকে দিয়েছিলাম। বাসায় যখন যাই নিজের কাছে মাত্র 2 লক্ষ টাকা ছিল। আশেপাশে প্রতিবেশীদের কাছে জানতে পারি আমার টাকা আমার বাপ ফুটানি করিয়ে বেরিয়েছে।
সাথে আমার ভাইকে 2 দিন পর পর স্মার্টফোন মোটরসাইকেল কিনে দিয়ে সে শুনেছি কোনো দিন নাকি মাছ মাংস ছাড়া ভাত খায়নি। বাবার উপর রাগ করে একটা বিয়ে করে শ্বশুর বাড়ি থাকতে শুরু করি। বুঝতে পারছো, বিয়ে করেছি, টাকার দরকার ছিল, যে 2 লক্ষ ছিল সব শেষ করে ইউকে ফেরার সময় আবারও অন্য থেকে টাকা ধার করে আসি আর বউকে টাকা দিতে থাকি। কিছুদিন পর খুশির খবর পাই আমি বাবা হয়েছি, তো খরচ তো বাড়তেই লাগলো, আমিও দিলাম। 10 বছর পর দেশে ফিরে শ্বশুর বাসায় জায়গা পাইনি। বউ আমার 8 বছর আগে বিয়ে করে নিয়েছিল আর আমার টাকাও ফোটা নিয়ে করেছিল। শ্বশুরবাড়ি গেটে যেতেই মুখের উপর তালাকের কাগজ দিয়েছিল। রাগে দুঃখে চলে আসার সময় আমার বাচ্চাকে দেখতে চেয়েছিলাম, কিন্তু ওর হেসে উড়িয়ে দিয়ে বলেছিল সে নাকি পোয়াতেই হয়নি, বাচ্চা হবে কীভাবে। আবার দেখো 20 বছর পর দেশে ফিরেছি, নিজের অ্যাকাউন্টে 20 লক্ষ টাকা আছে আর এতদিনে নিজের বাড়ি গাড়িও কিনেছি। আর আমার একটা নয় জানো, পুরো 40টা ছেলে মেয়ে আছে। কি 40টা? বল বাবলে, আসলে তারপর আর বিয়ে করিনি, এতিমখানা খুলেছিলাম, সেখানে আমার 40 জন ছেলে মেয়ে থাকে, ওদের নিয়ে বাকিটা জীবন পার করতে দেশে ফিরলাম। আঙ্কেল, দুনিয়াটাই স্বার্থপর, বুঝলেন? যাই হোক আঙ্কেল, ঘুমান, অনেকটা পর যেতে হবে। শাহিন ঘুমিয়ে পড়ে, ভদ্রলোকটিও ঘুমিয়ে পড়ে। প্লেন বাংলাদেশ ল্যান্ড করলে ভদ্রলোকের সাথে আর দেখা হয়নি শাহিনের। একটা কার্ড পেয়েছিল যেখানে এতিমখানার ঠিকানা লেখা ছিল। শাহিন কার্ডটা পকেটে নিয়ে চলে। প্লেন থেকে নেমে এয়ারপোর্টের যাবতীয় সকল কাজ শেষ করে বের হতেই দেখতে পায় একটা লোক বিশাল বড় একটা সাইনবোর্ডে শাহিনের নাম লিখে উঁচু করে ধরে আছে। শাহিন এগিয়ে যায়, তারপর চলুন। চলুন মানে? আপনি কি শাহিন? আচার্য, আমি শাহিন, সেটা কি মাথায় লিখে রাখবো? সরি স্যার, আসলে কনফার্ম হতে জিজ্ঞেস করছিলাম আর কি। আমিও মজা করে বলেছি, সরি। স্যার, আমি রাশেদুল, আপনার সকল কাজে আমি আপনাকে হেল্প করব। ধন্যবাদ। এখন চলুন প্লিজ, প্রচুর টায়ার্ড হয়ে গেছি। ওকে স্যার, আসুন। লোকটার সাথে সোজা হোস্টেলে চলে এলো। লোকটা বেশ মিশুকে টাইপের, কিন্তু আগেই তো মিশলে হবে না, একটু বাজিয়ে দেখতে চায় শাহিন, তাই কিছুটা এড়িয়ে চলছে। স্যার, এ হলো আপনার ফ্ল্যাট, এখানে আপনি আগামী 2 বছর থাকবেন আর আমি আপনার পিএ হিসেবে দায়িত্ব পালন করব। ওকে মিস্টার রাশিদুল সাহেব, এখন তাহলে আপনি আসুন, আমি একটু বিশ্রাম নিব। স্যার, আমি একটা কথা জিজ্ঞেস করি, আপনি তো ইউকেতে থাকেন, তাহলে আপনি বাংলা কীভাবে পারেন? আর আপনার চুলগুলোও কেন লাল? কট। মিস্টার রায়তুল, আমার বাবা মা দুজনেই বাংলাদেশি। হ্যাঁ, আমি মানছি আমি বাংলাদেশে কখনো আসিনি, এই প্রথমবার আসলাম। তবে আমি আমার বাবা মার মুখ থেকে সবসময় বাংলা ভাষা শুনতে শুনতে নিজেও শিখে ফেলেছি। আর স্কুল কলেজে ইংরেজি শুনতে শুনতে ইংরেজি আর আমার চুল লাল হওয়ার এটাই কারণ। সেটা হলো ইউকের পরিবেশ বড় হয়েছি, ওখানকার আবহাওয়ার কারণে এমন হয়েছে, বুঝতে পেরেছেন? জি স্যার, তাহলে আমি আসি। ওকে। রাহেদুল সাহেব চলে গেলে শাহিন বিছানায় বসে ফোনটার সুইচ অন করতেই একের পর এক ফোন আসতে শুরু করে। সবগুলোই মিসেস রোকসানা খান এবং আরেকটা অপরিচিত নাম্বার। শাহিন প্রথমে ওর আম্মুকে ফোন ব্যাক করে আর ফোন দিতেই ওপাশ থেকে রিসিভ করে। শাহিন মনে মনে হেসে ফেলে। কি হয়েছে আমার আম্মুটার? কি হবে আবার? হারামি চলে গিয়েছিস কেন? এমনি চলে এলাম, ভালো লাগছিল না। কিছু বলবে? না, কিছু বলবো না, তবে সাবধানে থাকিস। তোর বাবা তোকে সারা শহর খুঁজেছে, পরে এয়ারপোর্ট থেকে ফোন এসেছিল তুই নাকি বাংলাদেশ চলে গিয়েছিস। যাই হোক মা, আমি এখন হোস্টেলে আসলাম, ঘুমাবো আজ সারাদিন, বাই। শাহিন ফোনটা কেটে দিয়ে অচেনা নাম্বারে ফোন করে। কিছুক্ষণ পর ফোনটা রিসিভ করে কেউ। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? জি, আমি জনাব খন্দকার আলম বলছি। সঠিক ছিলাম না, আপনি কি আমাকে চিনেন? জি স্যার, চিনি। আপনি মিসেস রোকসানা খান এর পুত্র শাহিদ খান।
ভালোই চেনেন, কিন্তু আমি চিনি না। জনাব, আপনার পরিচয়টা দিন। জি, আমি মিসেস রোকসানা খানের বড় ভাই খন্দকার আলম, শাহিন খানের বড় মামা। ও, আপনি আমার হন? রোখান সাহেব, আমি আপনার মামা হই, কিন্তু আপনি তো মামার খোঁজ রাখেন না। যাই হোক, দেশে যখন এসেছেন তবে অবশ্যই আমাদের বাসায় আসবেন, কেমন? দেখা যাক, যদি সময় হয় তবে যাব, আর না হলে সরি। তোর নাকি মাকে এক্ষুনি বলছি, দাঁড়া। বলার দরকার নেই, আজ তো বুধবার, আমি শুক্রবার সকালে রওনা হব। এ হুই না বাদ। চলে এসো ভাগ্নে, মাছ মারতে যাব, আর বাড়ির ঠিকানা আমি মেসেজ করে দিচ্ছি, সেই অনুযায়ী চলে এসো, কেমন? ওকে। ফোনটা কেটে দিয়ে শাহিন গোসল করতে যায়। গোসল করে বেরোতেই দেখে রাহিদুল সাহেব তাতে অনেকগুলো খাবারের ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে। আরে রাহিদুল সাহেব, দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন। না স্যার, ঠিক আছে, এই যে আপনার খাবারটা দিতে আসলাম। বুঝলাম, কিন্তু আপনি তো মনে হচ্ছে খাননি। আসুন একসাথে খাই। না না স্যার, তা কি করে হয়? আপনি খান, আমি পরে খেয়ে নিব। শাহিন ও নাছরবান্দা অনেক জোর করে দুজন একসাথে খেয়ে রেস্ট নিচ্ছে। তো রাহিদুল সাহেব, আমাকে একটু বলবেন প্লিজ, আসলে আমি এই যে বাদের কাজটা পেয়েছি, এই কাজটা কি আগে কেউ পেয়েছিল? স্যার, আপনি কি ভাববেন না ভাববেন, তবে আপনাকে মিথ্যা বলে লাভ নেই। আসলে এই বাঁধ একবার নয় স্যার, বহুবার তৈরি করা হয়েছিল, কিন্তু বাংলাদেশের সবগুলো প্রকৌশলী সরকারি টাকা ভোগ করে নামমাত্র বাঁধ নির্মাণ করত, যার কারণে প্রত্যেক বছরই বাঁধে ফাটল ধরত এবং হাজার হাজার মানুষ ঘর ছাড়া হয়ে যেত। বুঝলাম। তা এই বাঁধ সম্পূর্ণ কত ফুট লম্বা? স্যার, এটার কোনো হিসাব আমার কাছে নেই। ওকে, সমস্যা নেই। তো আপনি তাহলে আসুন, আগামীকাল কথা হবে। ওকে স্যার। শাহিন চুপচাপ বিছানায় বসে ভাবতে থাকে কি করবে। নানার বাসায় যাবে, কিন্তু কিছুতেই সিদ্ধান্ত নিতে পারে না। এমন সময় ফোনটা বেজে ওঠে। শাহিন স্ক্রিনের দিকে তাকিয়ে মুচকে এসে নিজের কণ্ঠকে ভারী করে। হ্যালো। ওয়েলকাম টু বাংলাদেশ। ধন্যবাদ। তো খবর কি সব কিছুর? ভালো, কবে দেখা করছিস? খুব শীঘ্রই। ফোনের লাইন কেটে যায়। রাত প্রায় 11টা বেজে গেছে। শাহিন ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হতেই রাহিদুল সাহেব হাজির। শাহিন তাকে নিয়ে যায় প্রজেক্টের কাজগুলো বুঝে নিতে। সরকারি এলজিডি কার্যালয়ে পৌঁছে শাহিন দ্রুত এলজিডি নির্বাহী কর্মকর্তার রুমে গেল। তারপর, হ্যালো মিস্টার মাসুদ। আরে আসুন আসুন মিস্টার শাহিন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। তো তাহলে কাজটা বুঝিয়ে দিন, আগামীকালকে তবে কাজ শুরু হবে। তা তো বটেই, কিন্তু কথা হলো আপনাদের তো একটু চা পানি খাওয়ার টাকা দিতে হবে নাকি? সঠিক বুঝলাম না আপনার কথা। আরে মিয়া, এটাও বোঝো না? তোমাকে সরকার 100 কোটি টাকার একটা প্রকল্প দিয়েছে, যার মধ্যে থেকে তুমি নিশ্চিত অনেক টাকাই নিজের পকেটে তুলবে। তো সেখান থেকে আমাদের কিছু দাও, মানে ভাগ দিতে হবে। ও, এবার বুঝলাম, ঘুষ দাবি করছেন তাই তো? কিন্তু মিস্টার মাসুদ, আপনি ভুল জায়গায় চেয়ে ফেলেছেন। আমি এক্ষুনি ডিলারের সাথে যোগাযোগ করছি, দাঁড়ান একটু। শাহিন পকেট থেকে ফোনটা বের করে একটা ফোন নাম্বারে ডায়াল করে। কল করে ফোন কানে তুলতেই এলজিডি কর্মকর্তা মাসুদ সাহেবের সুর পাল্টে যায়। দ্রুত বলে, আরে আরে স্যার, আমি তো এমনি মজা করছিলাম, সিরিয়াসলি নিচ্ছেন কেন? এই নিন চেক, আর এই যে আপনার প্রজেক্টের সকল তথ্য। এই অনুযায়ী আপনি বাঁধটুকু নির্মাণ করবেন, পুরো 10 কিলোমিটার। ওকে, ধন্যবাদ, আসছি। শাহিন মুচকে এসে বের হয়ে আসে কার্যালয় থেকে। আর এদিকে এলজিডি কর্মকর্তা ঘামে ভিজে একাকার হয়ে গেছে ভয়ে। শাহিন আরও কিছু করতে চেয়েছিল, কিন্তু প্রথম প্রজেক্টটাই কোনো ঝামেলায় জড়াতে চায় না সে। রাহিদুল শাহিনের সকল কথাই দরজায় পাশ থেকে শুনছিল, তাই আর কিছু জিজ্ঞেস করলো না। গাড়িতে ড্রাইভিং সিটে রাহিদুল বসে, আর তার পাশে শাহিন। স্যার, আজ আমি সত্যিই অবাক। আপনি আজ যা করে দেখালেন তা আর কেউ করে দেখাতে পারেনি। বুঝলাম না মিস্টার রাহিদুল সাহেব। আসলে স্যার, মাফ করবেন, আমি আপনাদের দুজনের কথাই দরজার পাশ থেকে শুনেছি। আপনি আজ যেটা করলেন তা আজ পর্যন্ত কোনো প্রকৌশলী করে দেখাতে পারেনি। সব কম করে হলেও 20-50 লাখ টাকা ঘুষ দিয়ে এই কাজটা পাশ করাতো। দেখুন রাহিদুল সাহেব, আমি বিদেশি,
আমি এই সম্পূর্ণ কাজ করে যত টাকা আমার কোম্পানি লাভ হবে তা ইউকে নিয়ে যেতে হবে 10%, ভ্যাট দিতে হবে, বুঝছেন তো? আমি সরাসরি সরকারকে ভ্যাট দিব, কারণ সরকার আমাকে কাজ দিয়েছে। আর এইসব কর্মকর্তার মুখোশ ফাঁস করে দিতে হবে, তবেই তো সোনার বাংলা তৈরি হবে। জি স্যার, আর আমি সেই জন্যই ওই কর্মকর্তা সকল কর্মের ভিডিও করে রেখেছি। তো রেখে দিলে কি হবে ভাই? ভাইরাল করে দিন। এদের মতো লোকদের লজ্জা দিতে হবে, যেন আপনার লজ্জায় মরে যায়। একদম ঠিক বলেছেন স্যার। কিছুক্ষণ পর পদ্মা নদীর পাড়ে এসে থামে গাড়ি। শাহিন আর রাহেদুল গাড়ি থেকে নামে। স্যার, এই যে দেখছেন না নদী, এই নদীকে অনেকেই লোভী পদ্মা বলে। শত শত মানুষকে সর্বশান্ত করে দিয়েছে। বুঝলাম, কিন্তু তুমি এইগুলো আমাকে কেন বলছো? কারণ স্যার, এটা বাংলাদেশ। আপনি বিদেশি, আমাদের দেশের অতিথি। আপনি হয়তো জানেন না যে পদ্মা সেতু নির্মাণে চীনের যে প্রধান প্রকৌশলী হত্যা করা হয়েছিল, তারও পিএ আমি ছিলাম, এবং তার সাথেই কোনো একটা দলের ঝামেলা হয়েছিল। আর সেখান থেকেই একটা ঘটনা তৈরি হয়, যার জন্য লোকটার করুণ মৃত্যু হয়েছে। শুনেছিলাম রাহিদুল সাহেব। যাই হোক, আমার কোম্পানির শ্রমিকরা আগামীকাল চলে আসবে, বুঝতেই পেরেছেন? তাদের জন্য এই পায়ে একটা বিশাল বড় ঘর তৈরি করতে হবে। জি স্যার, কিন্তু আমার মনে হয় কাজ শুরু করার আগেই এখানকার কিছু সাধারণ লোকদের থেকে পরামর্শ নেওয়া উচিত, কারণ তারাই এই সমস্ত ঘটনা বেশি ফেস করেছে। হ্যাঁ রাহিদুল সাহেব, তো চলুন জেনে নেওয়া যাক। আজ তো মোটামুটি ফ্রি আছি, আর আগামীকাল আমি আমার নানুর বাসায় বগুড়ায় চলে যাই। রাহেদুলকে নিয়ে শাহিন যায় পাশেরই একটা গ্রামে। শাহিনের লাল চুল আর বিশাল দেহ দেখে এলাকার বৃদ্ধ থেকে শুরু করে বাচ্চারাও উৎসুক হয়ে তাকিয়েছিল, এবং যখনই শুনেছিল যে শাহিনী নতুন প্রকৌশলী, তাদের স্বপ্নের বাঁধ নির্মাণের কারিগর, তখনই ভক্তির কোনো শেষ ছিল না। কিন্তু শাহিন ওনাদের মানা করে, একজন বৃদ্ধ লোকের কাছে যায়। তারপর, আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার শাহিন। আপনার কাছ থেকে আমার কিছু কথা জানার ছিল। হ্যাঁ হ্যাঁ, বলুন কি বলবেন। আপনি তো এই গ্রামের সবচেয়ে বয়স্ক লোক, নিশ্চয়ই আপনি এখানকার মাটির বা প্রকৃতির সাথে অনেকটা চেনা। খানিকটা দাঁতবিহীন মুখে হাসি এনে, বয়স হয়ে গেছে রে বাপজান, অত কি আর মনে থাকে? তবুও এখানকার মাটিগুলো এত নরম যে বন্যা এলেই নদী ভাঙতে শুরু করে, যার কারণে আমরা অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়। বুঝলাম। তো আমি শুনেছিলাম এখানকার নাকি কয়েক দফায় বাঁধ বানানো হয়েছিল, তবুও কেন ভেঙে গেল? ওই যে বাপ কথায় আছে না, লোভে পাপ আর পাপে সর্বনাশ, তেমনি কয়েকজন তোমাগো মতো লোক এই বাঁধ বানাইছিল, কিন্তু টেকেনি। বন্যা হতেই বাঁধে ফাটল ধরতো আর কয়েকদিনের মধ্যে ভেঙে পড়তো। আপনারা সরকারকে বলতে পারেননি? সরকার কি আর আমাগো মতো গরিব মানুষের কথা শুনবো? তবুও এখানকার কয়েকজন কর্মকর্তাকে কইছিলাম 3টা বছর ধরে, যার জন্য আপনার নিয়ে আসছে। আচ্ছা, বাঁধ ভেঙে গেলে তো আপনারা নিজেই মাটি কেটে বাঁধ ঠিক করতেন, তখন কি আপনাদেরকে সরকার টাকা দিত? পাশে থেকে এক যুবক বলে উঠল, আরে না, কি যে বলেন স্যার, 3টা দিন খাইয়া না খাইয়া বাঁধ নির্মাণে মাটি কেটে দিছি, একটা টাকাও দেয়নি। যদি টাকা চাইতে গেতাম, আমগো কইছে এইটা নাকি স্বেচ্ছাশ্রম। আপনি কোন রোজ আইনা রোজ খাইয়া 3টা দিন কি এমনি এমনি কি কাজ করে দিমু? বউ সকলকে খাওয়া মুখী। ভাই শোনো, তুমি আমার বয়সে মনে হয় একটু হলেও পড়াশোনা করছো, তো তুমি অবশ্যই নিশ্চিত জানো যে 10-এর বোঝায় 1-এর লাঠি। তো তোমার সঠিক সময় যদি প্রতিবাদ করতে, তবে আর এতদূর আস্তানার বিষয়টা। জি স্যার, ঠিকই বলেছেন, কিন্তু আমরা তো বুঝি না কই কি করুম। এর কারণ হলো আপনারা ছোট বাচ্চাদের স্কুলে না পাঠিয়ে কাজে পাঠান, যার কারণে এমন হয়। তাই আমি বলি, কষ্ট করে হলেও ছেলে মেয়েকে পড়াবেন, দেখবেন তারাই আপনাদের মুক্তির পথ দেখাবে। ঠিক আছে, তবে মই বাচ্চাদের স্কুলে ভর্তি করাই দেবো, কিন্তু স্কুলে টাকা যে লাগে অত টাকা তো আমার নেই। সমস্যা নেই, আমি নিজেই স্কুল তৈরি করে দিব, সেখানে আপনার বাচ্চাদের বিনা টাকায় শিক্ষা প্রদান করা হবে। তবে আপনাকে কথা দিতে হবে, আর তাহলে শিশুদের যদি দেখেন কাজ করতে, তো দ্রুত তার প্রতিবাদ করে তাকে স্কুলে পাঠাবেন। ঠিক আছে স্যার।
তো আজ আমি আসি। রায়দুল সাহেব, চলুন যাওয়া যাক। এবার শাহিন নিজেই গাড়ি চালাচ্ছে। ঠিক তখন স্যার আপনি স্কুল প্রতিষ্ঠান করবেন এখানে? করব। কিন্তু স্যার এত টাকা পাবেন কই? রায়দুল সাহেব, টাকাগুলো আমি অন্যান্য বৃত্তিশালী লোকদের থেকে অনুদান নিয়ে চালাবো, বুঝেছেন? যাই হোক, এসে গেছি হোস্টেলে, আপনি তাহলে আসুন। ঠিক আছে স্যার। আর স্যার আমার আগামী 2 দিন ছুটি লাগবে, গ্রামে বলতে বগুড়ায় যেতাম। বাহ, ভালো। কাল কেন, আজই যাই, চলুন। আপনি কোথায় যাবেন স্যার? এই যে এই ঠিকানা বগুড়া সদর চারমাথা বাস স্ট্যান্ডের উপর দিকে, 1 কিলোমিটারের ভিতরে জনাব খন্দকার আলমের বাসা। স্যার আমার বাসাও ওখানে। আপনি খন্দকার চাচা কে হন? খন্দকার আলম আমার মামা হয়। ও, তাহলে তো আমরা নিজেরই লোক। তো স্যার চলুন যাওয়া যাক। কিন্তু এটা সরকারি গাড়ি জনাব, এটা নিয়ে যাওয়া যাবে না। তাই আপনি চলে যান, আমি আগামীকাল যাব। ঠিক আছে স্যার। রায়দুল সাহেব গাড়ি থেকে নেমে চলে যায় আর শাহিন গাড়িটা জমা দিয়ে কার শোরুমে যায়। সেখান থেকে BMW একটা কালো রঙের গাড়ি কিনে নেয়। তারপর গাড়িতে পেট্রোল তুলে গাড়িটা নিয়ে ছুটে চলেছে নানুর বাসার উদ্দেশ্যে। বগুড়া পৌঁছাতে পৌঁছাতে প্রায় 8 ঘন্টা লেগে যায়। ভোর ভোর অবস্থায় শাহিন আর সামনে না গিয়ে পাশের একটা টঙের দোকানে বসে চা খেতে। চাওলা মামা, 1 কাপ চা দাও দুধ দিয়ে। দাঁড়ান একটু মামা, একটু আগেই দোকান খুললাম, দুধ এখনো গরম হয়নি, গরম হলে আপনাকে দিচ্ছি। শাহিন ঠিক আছে বলে বসে। কিছুক্ষণ পর চাওয়ালা মামা শাহিনকে চা দিলে শাহিন চা খেয়ে বিল মিটিয়ে আবারও ড্রাইভিং সিটে বসে আর গুগল ম্যাপে লোকেশন ঠিক করে সেই অনুযায়ী গাড়ি চালাতে থাকে। সকাল প্রায় 6টা। অনেকেই হাঁটতে বের হয়েছে, আবার অনেকেই প্রাইভেট পিতে যাচ্ছে, আবার অনেক ছোট ছোট বাচ্চা গাড়ি দেখে হা করে তাকিয়ে আছে। শাহিন অনেকক্ষণ ড্রাইভ করার পরও বাসা খুঁজে না পেয়ে কিছুটা বিরক্ত হয়ে পাশে একটা মেয়েকে জিজ্ঞেস করে দেখলে কেমন হয়। মেয়েটাকে শাহিন দেখতে পাচ্ছিল না ভোরের আলোতে। তারপরও আবার মেয়েটি কালো, বোরকা হিজাব পরেছিল। শাহিন একবার ভাবলো ডাকবে কি না, আবার ডেকেও উপায় নেই, বাধ্য হয়ে ডাক দিল। এই যে আপু, শুনছেন? মেয়েটি শাহিনের দিকে তাকিয়ে পড়ল। আমাকে বলছেন? জি হ্যাঁ, আপনাকে বলছি, একটু হেল্প করবেন? বলুন, আমি চেষ্টা করব। এই যে দেখুন তো, এই ঠিকানাটা চিনেন কি না? মেয়েটি ঠিকানা না বলে গাড়িতে বসে পড়ে। শাহিন কিছুটা হতবাক হয়ে গাড়িতে বসে। তারপর, এই মেয়ে, গাড়িতে বসলে কেন? এই শুনুন, আমার নাম মিষ্টি, বুঝলেন? আর ওই ঠিকানাটা আমাদেরই। আপনি চলুন, আমি দেখিয়ে দিচ্ছি। শাহিন গাড়ি ড্রাইভ করতে থাকে ফার্স্ট মেয়েটির কথা অনুসারে। 5 মিনিট পর একটা দ্বিতল বিশিষ্ট দালানের সামনে গাড়িটা দাঁড় করায়। সাথে সাথে মেয়েটি নেমে ভেতর যেতে থাকে। শাহিন হতবাক মেয়েটির কাণ্ডে। গাড়িটা পাশে একটা বাগানে পার্কিং করে গাড়ি থেকে নেমে বাড়িটার সামনে গিয়ে দাঁড়ায়। আর নেম প্লেটে বড় করে লেখা খন্দকার আলম। শাহিন কিছুটা খুশি হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর বাড়ির গেটের সামনে গিয়ে কলিং বেল বাজেই কিন্তু কোনো রেসপন্স না পেয়ে আরও একবার বাজায়, কিন্তু কেউ দরজা না খোলায় শাহিন গেট থেকে চলে আসে বাইরে। গাড়িতে উঠতে নেবে এমন সময় কেউ শাহিনের হাত চেপে ধরে। শাহিন কিছুটা ভয় পেয়ে পেছনে তাকায়। একটা 50 বছর বয়সী লোক দাঁড়িয়ে। এই কে তুমি? এত সকালে আমাদের বাসার কলিং বেল বাজাচ্ছিলে কেন? জি আসলে আমি এই যে ঠিকানায় আসতে চেয়েছিলাম, তো একটা মেয়ে আমাকে এখানে নিয়ে আসে। হয়তো মেয়েটি ভুল বা মজা করে এনেছে, কিন্তু বাড়ির নেম প্লেট খন্দকার আলম মামার নামে লেখা ছিল বলেই আমি কলিং বেল বাজিয়েছিলাম। কি, তুমি কই থেকে এসেছো বাবা? জি, ইউকে থেকে। শাহিনের কথা শেষ না হতেই লোকটি শাহিনকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। আগে বলবি না তুই রোকসানার ছেলে, আমার ভাগ্নে? আপনি কি খন্দকার আলম মামা? হ্যাঁ রে, আমি। আয়, ভেতরে আয়। শাহিন হালকা এসে ভেতরে যেতে ঠিক তখনই একটা মেয়ে এসে শাহিনের টি শার্টের কলার চেপে ধরে। শাহিন দেখে মেয়েটি সেই রাস্তার মিষ্টি। এই তুই আমাদের পাশে ঢুকলি কেন? আমি এখন বিয়ে করব না। তাও কেন এসেছিস তুই? কি বলছেন এসব? আমি তাও আবার বিয়ে? হাউ ফানি! আমি এসেছি মামার বাসায়। এই মামা এই মেয়েটাকে কি আর কি বলছে এগুলো? আসলে শাহিনী আমার মেয়ে, হয়তো এ ভেবেছে তুই সেই ছেলে যার সাথে ওর বিয়ে ঠিক করেছিলাম। মেয়েটার বয়স তো হয়নি,
ওসব বিয়ের চিন্তা বাদ দাও, ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও। আজ রাতেই চলে যাব, ইকো থেকে কোম্পানির লোকজন আসবে। না, আমি বিশ্বাস করি না, তুই বেরো এখান থেকে। শাইনের রাগ উঠে যায়, ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারে মেয়েটিকে। থাপ্পড় খেয়ে মেয়েটি কিছুক্ষণ চোখে ঝাপসা দেখে, তারপর তোকে মারলাম দুটো কারণে। এক, আমি তোর বড়, নিশ্চয় মামা তোকে শিখেছে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়। দুই, তোর মতো বাচ্চা মেয়েকে আমি বিয়ে করব, হাউ ফানি। আর শোন, যার তার টি শার্টের কলারে হাত দিস না, কারণ টি শার্টে হাত দিতে যোগ্যতা লাগে, যেটা তোর মতো পিচ্চের নেই। শাইন এক নাগারে কথা বলে পাশে তাকাতেই দেখে শাইনের মামা নেই। কিছুটা অবাক হলেও সেসবে পাত্তা না দিয়ে ভেতরে যায়। আর যেতে একটা বয়স্ক মহিলা 70 বছর পার হয়ে গেছে মনে হয়। শাইনকে দেখে হাত দুটো নেড়ে ধরে শাইন বুঝে যায় জড়িয়ে ধরতে চাচ্ছে। শাইন হাঁটু ভাঁজ করে জড়িয়ে ধরে তাকে। নানু ভাই, এতগুলো বছর পর এলি এই বুড়িটাকে দেখতে। ভেবেছিলাম তো তোকে আর জীবনেও দেখতে পাবো না, কিন্তু আল্লাহ দেখ তোকে দেখাই দিল। কি যে বলো নানু, আমি তো ফোনে অনেকবার দেখেছি। যাই হোক, এসেছি এখন। বলো, শরীরের কি অবস্থা? কোনো রকম ভাই, আয় ভিতরে আয়। বৌমা, আমার নাতিটার জন্য নাস্তা নিয়ে এসো। আসছি মা, একটু দাঁড়ান। শাহিন, তোর ঘরটা আমি রেডি করে দিয়েছি, আয় ওখানে গিয়ে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নে। ওকে মামা, চলো, নানু থাকো, আসি। শাইন ওর মামার পেছন পেছন যায়। এমন সময় চোখ যায় একটা মেয়ের দিকে। মেয়েটি হলো মিষ্টি। থাপ্পড়গুলো খেয়েও এখনো বোরকা হিজাব পরে আছে। শাইন আস্তে আস্তে বলে, মাশাল্লাহ। শাইনকে রুম দেখিয়ে দিয়ে খন্দকার আলম চলে যায়। আর শাইন ফ্রেশ হয়ে বিছানায় একটু শুয়ে পড়ে। খাটটা খুবই শক্ত, যে কারণে শাইন বেশিক্ষণ শুয়ে থাকতে পারেনি। উঠে ব্যালকনিতে যায়, আর যেতেই দেখতে পায় বাগানে হাজার রকমের ফুল আর মাঝখানে দোলনা। শাইনের খুবই পছন্দ হয়, তাই দ্রুত রুম থেকে বের হয়ে বাগানের দোলনায় গিয়ে দোল খেতে থাকে। এমন সময় শাইনের ফোনে কল আসে। কলটা মিসেস রোকসানা খান, শাইনের আম্মুর। শাইন ফোন রিসিভ করে। হ্যাঁ আম্মু। এই, তুই নাকি তোর মামার বাড়ি গিয়েছিস? হ্যাঁ এসেছি। কেন, বিশ্বাস হচ্ছে না? ওকে ওয়েট, ভিডিও কল দিচ্ছি। শাইন ফোন কেটে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেয়। শাইনের আম্মুকে কিছুক্ষণ কথা বলে শাইন ফোনটা কেটে পিছনে তাকাতেই লাফ মেরে দোলনা থেকে উঠে দাঁড়ায়, কারণ শাইনের পেছনে মিষ্টি দাঁড়িয়েছিল হাতে খাবার টেনে নিয়ে। এই কি হলো, এভাবে লাভ দিলেন কেন? পেতনি দেখলেই তো অবশ্য লাভ দিবেই। কি বললি তুই? আমাকে পেতনি বললি তুই? এর মাসুল তোকে দিতেই হবে। বলে মেয়েটি ট্রেটি পাশে রেখে হনন করে রুমে চলে যায়। আর শাইন কিছুটা হেসে চায়ের কাপে বিস্কুট ভিজিয়ে খেতে থাকে। ঠিক এমন সময় বাড়ির ভেতর থেকে ভাঙার শব্দে শাইন দ্রুত যায়। বাসার মধ্যে আজ যেতেই দেখে মিষ্টি সমস্ত প্লেট ভেঙে তছনছ করছে, হাতে প্লেট নিয়ে বসে আছে। শাইনের মামা, মামি, নানু সবাই ব্যস্ত মিষ্টিকে থামাতে, কিন্তু এগিয়ে গিয়ে ধরতেই পারছে না, কারণ মিষ্টির হাতের প্লেট এগিয়ে গেলেই নাকি হাত কেটে ফেলবে। মা, এমন করছিস কেন? কিছু নিবি? মিষ্টি, তুই আবারও আমার এত শখ করে সাজানো প্লেটগুলো ভেঙে ফেললি? হারামজাদি, একবার তোকে হাতের কাছে পাই, তোর সব কয়টা হাত আমি ভেঙে ফেলবো। একবার না দুইবার, তুই কতবার প্লেটগুলো ভাঙলি? এই চুপ করো। মিষ্টির আম্মু, আমার মেয়েকে মারার সাহস তোমার কি করে হয়? মা, মিষ্টি বল, তোর কি লাগবে? এক্ষুনি এনে দিচ্ছি। সত্যি দেবে তো? হ্যাঁ হ্যাঁ দিব। আমি ফুপির সাথে কথা বলবো। তো এই সামান্য বিষয়ের জন্য এত কিছু ভাঙচুর করলি কেন? আমাকে বললেই তো দিতাম। বলে শাইনের মামা শাইনের আম্মুকে ফোন দেয়। হ্যাঁ খন্দকার, বল কি বলবি? আর বলো না আপা, মিষ্টি তোমার সাথে কথা বলবে। হ্যাঁ তো দে কথা বলি। শাইনের মামা ফোনটা মিষ্টিকে দেয়, আর মিষ্টি ফোনটা পেয়ে কথা বলতে শুরু করে ভিডিও কলে। ফুপি, ফুপি। কি হয়েছে মা? ফুপি, তোমার তো বয়স হয়েছে, তাই না? হ্যাঁ তা তো হয়েছেই মা। নিশ্চয়ই তোমার কাজ করতে অসুবিধা হয় একাই। হ্যাঁ হয়, কিন্তু কেন? ফুপি, আমি না তোমার ছেলেকে বিয়ে করতে চাই। কথাটা বলে চোখ দুটো শাইনের দিকে ঘোরায়। কি বলিস মা এসব? তুই আমার ওই অপদার্থ ছেলেকে বিয়ে করবি? ফুপি, তুমি
মজা নিচ্ছ। এই দেখো আমার হাতে প্লেট, বিয়ে না দিলে আমি কিন্তু সুইসাইড করব। ওকে কর বিয়ে। তোর বাবাকে ফোনটা দে। হ্যাঁ আপা বলো। শোন, তুই এক্ষুনি কাজে ডেকে মিষ্টি আর শাহিনের বিয়ে দিয়ে দে। কিন্তু আপা শাহিন আর দুলাভাই কি রাজি হবে? আমি তোকে বলেছি তো, আর শাহিনকে বলবি আমি বলেছি, দেখবি রাজি হবে। ফোনটা কেটে শাহিনের কাছে আসে শাহিনের মামা। আপা কি বললেন শুনলি তো? শুনলাম। তো বিয়ের ব্যবস্থা করো, আমি রাজি। আলহামদুলিল্লাহ, তুই থাক, আমি কাজে ডেকে আনছি। শাহিনের মুখে রাজি শব্দটা শুনে মিষ্টির মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে, যা শাহিন মিষ্টির চোখ দেখেই বোঝে। শাহিন মনে মনে ভাবে, মিষ্টি ম্যাম তুমি তো আমাকে ফাঁদে ফেলতে চেয়েছিলে, এখন নিজের ফাঁদে নিজেই পা দিয়েছো। বিয়ের কাজ শেষ হতে হতে প্রায় রাত 8টা বেজে যায়। এখনও শাহিন মিষ্টিকে দেখেনি। মনটা ছটফট করছে শাহিনের, কখন দেখবে তার বউকে। শাহিনের এমন উস্কুস চেহারা দেখে শাহিনের মামি কিছুটা আন্দাজ করে। তারপর মিষ্টি আর বাবা শাফি, যাও রুমে যাও, রাত তো অনেক হলো। আগামীকাল তো তুমি আবারও চলে যাবে ঢাকায়। শাহিন হ্যাসুচোক মাথা নেড়ে উপরে যেতে থাকে। তখন শাহিনের মামি শাহিনকে থামিয়ে, আরে বাবা, ওপরে কই যাও? ওই যে তোমার নানুর পাশের রুমে যাও। এই মিষ্টি, যা নিয়ে যা শাহিনকে। মিষ্টি কিছু না বলে তার হাত দুটো টেনে নিয়ে যেতে থাকে রুমের দিকে। রুমে ঢুকেই ঠাস করে দরজা লাগিয়ে দেয়। তারপর ঠাস ঠাস করে 3টা থাপ্পড় মারে, মেরেই বিছানার ওপর লাফিয়ে ওঠে। শাহিনের রাগ হয়, কিন্তু কিছু না বলে কিছুক্ষণ মিষ্টির মুখের দিকে চেয়ে থাকে। তারপর মাথা নিচু করে বিছানা থেকে বালিশ নিয়ে মাটিতে শুয়ে পড়ে। শাহিনের এমন ব্যবহার দেখে মিষ্টির কিছুটা খারাপ লাগে এবং মন চাচ্ছে মিষ্টির বলতে, এই উঠুন না, আমি আজ আপনার সাথে গল্প করব। কিন্তু মিষ্টি বলতে পারে না। এভাবে কিছুক্ষণ বিছানার ওপর দাঁড়িয়ে থাকার পর ঘুমে বিছানায় শুয়ে পড়ে। পরের দিন মিষ্টির ঘুম ভাঙলে দ্রুত নিচে তাকিয়ে দেখে শাহিন নেই ঘরে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 12টা বাজে। দ্রুত বিছানা থেকে উঠে বের হয়েই মিষ্টির আম্মু মন খারাপ করে বসে আছে। আর মিষ্টির দাদি মানে শাহিনের নানু মন খারাপ করে মুখের পানি মুছছে। কি হয়েছে? তোমরা এমন মন মরা হয়ে বসে আছো কেন? আর উনি কই? তোর উনি চলে গেছে সেই সকালে, বুঝলি? তাই তোর দাদির মন খারাপ। আর তুই ছেলেটাকে নিচে রেখেছিলি কেন? জানিস ছেলেটার গলা বসে গেছে। এক রাতেই আল্লাহ ভালো জানে ছেলেটার কি যে হয়। ওই, আমি তো ওনাকে নিচে শুয়ে পড়তে বলিনি। আমি তো শুধু 3টা চড় মেরেছিলাম, যার জন্য উনি নিচে শুয়েছিল। হাই হাই, কি করলাম? সব বলে দিলাম জিভা কামড় দিয়ে। মিষ্টির কথা শুনে শাহিনের নানু আর মামি দুজনেই চোখ বড় বড় করে তাকায় মিষ্টির দিকে। তারপর, কি তুই শাহিনকে চড় মেরেছিস? কাজটা ঠিক করিসনি দিদি ভাই, আমার নাতিটাকে মারলি। একবার তো এসেছিল এখানে তোর নানা বেঁচে থাকতে, শুধু একবার বকেছিল। তারপর 22টা বছর আর আসেনি, এমনকি তোর নানা মারা গেলেও নয়। আর তুই ওর স্ত্রী হয়ে মারলি। আল্লাহই ভালো জানে কবে তুই আবার তোর স্বামীর দেখা পাস। ধুর, কি যে বলো! স্বামী, তাও আমার? ওটা তো মজার ছলে করে ফেলেছি। আর আসবে না মানে ফুপিকে বললেই নিয়ে পাঠাবে। মিষ্টির কথা শেষ না হতেই মিষ্টির আব্বু বলে ওঠে, মা তুই এখন ছোটই রয়ে গেলি। তোর ফুবি এখন শাহিনকে কিছু বলতে পারবে না, কারণ শাহিন তাদের ধরাছোঁয়ার বাহিরে। গত পরশু রাতে নাকি আপা শাহিনকে কিছু বলেছিল, শাহিন সেটা শুনেনি, বেশ জোর করছিল। আর দুলাভাই নাকি একটু বকেছিল, যার জন্য সেই রাতে কাউকে না বলে ইউকেতে থেকে বাংলাদেশে আসে। এখন তুই ওকে মারলি, আমার তো মনে হয় না আরও ওখানে আসবে। তোর বিয়েটা আমি অন্য জায়গায় ঠিক করি, কেমন? শাহিনের আশা বাদ দে। এই, তুমি কি আমার আপু বলো তো? নিজের মেয়ের সংসার শুরু হওয়ার আগেই ভেঙে দিতে যাচ্ছ। তোমার সাথে কোনো কথা নেই, যাও। তা এই কথাগুলো কি আগে মনে ছিল না? এখন যা ফ্রেশ হয়ে আয়,
শাইন না খেয়ে চলে গেছে, আর তোর শাস্তি সারাদিন কিছু খাবি না আর খেতে পারবি না। এক শর্তে এই নতুন ফোন তোর জন্য এনেছি, ফোন নাম্বার সেভ করা আছে শাইনের, ওকে ফোন দিয়ে সরি বলে নিবি। এবার বল, এটাও জেনে নিবি কবে আসবে আবার ওকে। এটা তো আমার বা হাতের খেলা, আমার দাও ফোনটা। মিষ্টি ফোনটা নিয়ে ঘরে চলে যায়। আর এদিকে শাইন মিষ্টির হাতে থাপ্পড় খেয়ে মিষ্টিকে মারতে চেয়েছিল, কিন্তু তা করেনি, কারণ শাইন বুঝেছিল মিষ্টি প্রতিশোধ নিতে জেদ করে বিয়ে করেছে। শাইন চায় মিষ্টির মনে ভালোবাসা জাগাতে, তাই তো অভিমানের ভান করে থাপ্পড় হজম করে মাটিতে ঘুমিয়েছিল। আর পরের দিন সকাল হতেই গাড়িটা নিয়ে কাজের কথায় বলে চলে আসে ঢাকায়। শাইন ঢাকায় আসতেই তার সকল কর্মচারী প্রায় 1500 জন লোককে 100টা ট্রাকে করে পদ্মার বাঁধের জায়গায় নিয়ে যায়। তারপর ততক্ষণে পুরো দমে টিম নিয়ে তৈরি করে ফেলে বিশাল একটা গোডাউনের মতো ঘর, যেখানে থাকবে 1500 লোক, সাথে রড সিমেন্ট সহ আরও প্রয়োজনীয় দ্রব্য। শাইন প্রথমেই শ্রমিক নেতা রায়হানের সাথে কথা বলতে চায়। রায়হান, তোমাদের কাজটাই এই নাও, ম্যাপ এখানে আছে, আমি আছি এখানে, সব কিছু বুঝিয়ে দিব। তোমরা যত দ্রুত সম্ভব বাঁধের চারপাশে ব্যারিকেড দিয়ে পানিকে আটকে রাখবে, এটা তোমাদের প্রথম কাজ। তারপর মেশিন দিয়ে 10 ফুট গভীর করে কলম খুঁড়বে, বুঝতে পেরেছো? জি বস, কিন্তু আমাদের সাথে তো কোনো সিমেন্ট বা বড় কিছু আসেনি, ওইগুলো কই থেকে আনবো? সিমেন্ট এবং রড আসবে অস্ট্রেলিয়া থেকে, আর পাথর থেকে শুরু করে যাবতীয় সব জিনিস এই দেশেরই ডিলারদের থেকে কিনে নেওয়া হবে। স্যার, আমরা তো আজকে অনেক পথ অতিক্রম করে আসলাম, আমরা না হয় আজ বিশ্রাম নেই, আগামীকাল থেকে কাজ শুরু করব। ওকে, তাহলে বিশ্রাম নাও, আর তোমরা এখানেই খাওয়া দাওয়া করবে, আর ব্যবস্থা আমি করছি। ওকে স্যার, তবে এখানে কোনো প্রবলেম হবে না তো? প্রবলেম হবে কেন, আর হলে আমি আছি, আর তোমরা তো আছোই পুরো 1500 জন বল। কোনো সমস্যা হলে একসাথে লড়াই করব। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। শাহিন সালামের উত্তর দিয়ে পেছনে তাকাতেই হেসে ওঠে। তারপর, আরে রাইদুল সাহেব, চলে এসেছেন? এই যে এরাই হলো আমার জনবল, বুঝলেন? জি স্যার, তো আমরা কি এখানকার ডিলারের সাথে কথা বলবো? মানে সময় তো যাচ্ছে। 2 বছর সময় আছে রাইদুল সাহেব, তবে তার আগে কাজ শেষ করে ফেলবো। তো চলুন ব্যাংক থেকে টাকাগুলো নিজের অ্যাকাউন্টে পার করে নিয়ে আসি। শাহিন রাহেদুল সাহেবকে নিয়ে ব্যাংকে যায়। পুরো 200 কোটি টাকা নিজের অফিসের অ্যাকাউন্টে পাঠিয়ে হোস্টেলে ফেরে। এদিকে শাহিন হোস্টেলে ফিরতেই ফোনে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসতে শুরু করে। শাহিন কিছুটা বিরক্ত নিয়ে রিসিভ করে। প্রকৌশলী সাহেব, একা একাই এত টাকা হজম করবেন? কে বলছেন? হা 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 হা, চিনবেন না হয়তো আপনার আশেপাশে ঘুরলো। কি চান আপনি? হা 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 হা, বুঝেন না প্রকৌশলী সাহেব, 200 কোটি টাকা তো নিজের করে নিলেন, ওখান থেকে না হয় 50 কোটি টাকা আমাদের ফান্ডে দিয়ে দিন। পাগল ছাগলের দল চাইবি, আর দিব তা কি হয় বল? এগুলো কষ্টের টাকা, এমনি এমনি কি দেওয়া যায় বল? হা হা হা, তুই দিবি রে, তুই দিবি, জানের মায়া থাকলে দিবি। জানিস তো ওই চীনা প্রকৌশলীকে কি করেছিলাম? হা 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 হা। ও আচ্ছা আচ্ছা, তুই তাহলে সেই মাফিয়া যে কিনা চীনা প্রকৌশলীকে হত্যা করেছিলি? বাহ, জেনে ফেললি তো। বল, তুই কি ওর মতো হতে চাস? যদি হতে না চাস তবে 50 কোটি দিয়ে দে। দিব দিব, তবে সেটা পুলিশ স্টেশনে এবং প্রধানমন্ত্রীর কানে জাস্ট ওয়েট ভাই। না না না, একদম ভুল করিস না। হা 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 হা, তোর ওপর তো নজর রেখেছি আমি। তুই যে এখন নাইট ড্রেস পরে আছিস সেটাও দেখছি আমি। জানিস তো আমার স্নাইপার ঠিক তোর থেকে কয়েকশো কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে, ইশারা করব আর তুই ফিনিশ। ও বাবা, ভয় পেয়ে গেলাম আমি। কি করতে পারিস করে নে। কথা শেষ করে শাহিন ফোনটা কেটে দেয়। আর শাহিন কিছু হলেও টেনশন মুক্ত হয়, কারণ সিমটা বাংলাদেশি। শাহিনের আসল ইউকে নাম্বার পায়নি। পেলে তার পরিবার বা পরিবারের কাছের লোকদের টার্গেট করে টাকা হাতিয়ে নিত। শাহিন সেই রাতেই সিআইডিকে জানিয়ে রাখে এবং তারা সব ধরনের সহায়তা করবে শাহিনকে। কিন্তু শাহিন নামে মাত্র সিআইডিকে জানায় গোপনে নিজের ইউকে সিম কার্ডটা অন্য ফোনে চালু করে।
ফোনটা একটা নাম্বারে। হ্যালো লুইস, এখন তো আমাকে সামনে আসতেই হবে ভাই। বস, আপনার হুকুমের আশায় ছিলাম। শোনো লুইস, খুব দ্রুত আমার চারপাশে থাকো। খুব শীঘ্রই হামলা হতে পারে এবং সেখানে দেশের উন্নয়নের অনেক বড় একটা প্রতারণা হতে চলছে, যা আমরা অজানা। বস, আমি বুঝতে পারছি আপনি ভীতু হয়ে যাচ্ছেন, তবে প্লিজ আপনি আমার ওপর থেকে আস্থা হারাবেন না। লুইস, সে কথাটা নয়। আমি চাই তুই এখনই অচেনা নাম্বারটা কার তা খুঁজে বের করো। ওকে বস। শাহিন লুইসকে নাম্বারটা দিয়ে কিছুক্ষণ বসে থাকে। তারপর জানলার ঠিক বিপরীত পাশে গিয়ে নিজের দূরবীন চশমা চোখ দিয়ে তাকাতেই চমকে ওঠে, কারণ আসলে লোকটা যা বলেছিল তা সত্যি। বিপরীত পাশের 10তলা বিল্ডিংয়ের ছাদে দুটো লোক দাঁড়িয়ে। শাহিন খুব পরিষ্কারভাবে দেখতে না পেলে ওদের কাছে স্নাইপার রিভলভার। শাহিন ওদের দেখে মুচকি হাসে। হোটেলের ম্যানেজারকে বলে রুমটা ত্যাগ করে হোটেল ছেড়ে চলে যায় নিজের গাড়িটা নিয়ে। আর যাওয়ার সময় সরকারের পক্ষ থেকে দেওয়া গাড়িটা সরকারকে বুঝিয়ে দিয়ে নিজের একটা পার্সোনাল বাসায় উঠে, যেখানে লুইস ছিল। বস, আপনি তো ভয় পেয়ে গেছেন। লুইস, কথাটা তেমন নয়। এখন কিছুটা হলেও নিজের জানের মায়া হচ্ছে, কারণ আমি বিবাহিত। এখনো নিজের বিবাহিত স্ত্রীর থেকে আদর করতে পারিনি। বস, আপনি কি দেখছেন? কোনো কিছু বা কোনো ক্লু পেয়েছেন? না, তবে আমি বিপরীত পাশে বিল্ডিংয়ের দুটো লোককে দেখেছি যাদের হাতে স্নাইপার রিভলভার ছিল। বস, সত্যি করে বলেন তো আপনার কি হয়েছে? এমন ভীতু হয়ে গেছেন কেন? শাহিন মাথাটা তুলে লুইসের দিকে তাকায়, তারপর হালকা এসে বলে, কারণ এখন আমি মাফিয়া নই, প্রকৌশলী মাত্র। বুঝেছি বস, বুঝেছি। রাত যতই গভীর হবে নিজের রং ততই বদলাবে, তাই তো বস? চলো রেডি হয়ে নাও, আজ যাবো ফার্স্ট মিশনে, নাহলে তো ঘুমই হবে না। শাহিন চুপচাপ কিছুক্ষণ বসে থাকে। এমন সময় আবারও সেই নাম্বারে কল আসে। তোকে কতবার বললাম টাকা দিয়ে দে, দিলি না। যা, তোর পিয়ে রাহিদুল সাহেবকে টপকিয়ে দিলাম। আগামীকাল এসে দেখে যাস, গুলশানের 10 নং এলাকায়। শাহিন ফোনটা কেটে ভেঙে না পড়ে ফোনের কল রেকর্ড সিআইডির কাছে হস্তান্তর করে এবং বরাবরের মতো আবারও সিআইডি থেকে শুধু আশাই পেয়ে যাচ্ছে শাহিন। বস, আবার কি ফোন করেছিল? বলো। আমার 2 দিনের পিয়ে রাহিদুলকে ওরা মেরে দিয়েছে। বস, আমি যা ভাবছি আপনিও তাই ভাবছেন? তার মানে রাহিদুল সাহেব মারা যায়নি? এর আগেও তো এমন হয়েছিল। মানে ওই চেনা প্রকৌশলীর ও নাকি রাহিদুল সাহেবের পিও ছিলেন এবং চেনা প্রকৌশলীকে হুমকি দেওয়ার পরের দিনই নাকি তার পিএকে হত্যা করা হয়েছিল। তাহলে এখন আবার সেই মৃত ব্যক্তি কিভাবে আমার পিএ হয়? বস, দ্বিতীয় পিএ এ তো হতে পারে না লুইস, এটা হতে পারে না, কারণ তার পরের দিন সকাল থেকে চেনা প্রকৌশলী গুম হয়ে এবং তারা 2 দিন পরে লাশ উদ্ধার করে পুলিশ। বস, আমি বুঝে গেছি এই রাহিদুলের মধ্যেই কোনো ঘাপলা আছে, তা না হলে তো এমন হওয়ার কথা না। দাঁড়াও লুইস, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমার প্রজেক্টের চেক ট্রান্সফার করার সময় রাহিদুল সাহেবকে নিয়ে গিয়েছিলাম এবং সে রাতেই আমি হুমকি পাই। বস, সব কিছুর মূল কি তবে এই? হতে পারে, তবে শিওর নই। আরও কিছুদিন দেখি কেমন তুমি আমার সাথে কয়েকজন ক্রুকে পাঠাও। বাকিটা আমি দেখব, আর বাকিটা তুমি। ওকে বস। লুইস, আমার ঘুম পেয়েছে, ঘুমাই। তুমি ঘুমাও, আর হ্যাঁ, আমার 2টো রিভলভার চাই। ওকে বস। লুইস অন্য রুমে যায় আর শাহিন নিজের বিছানায় বসে ভাবতে থাকে কি করবে। এমন সময় আবার ফোন আসে ইউকে সিমে। দেখে অচেনা নাম্বার। রিসিভ করে। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি জনার শাহিনের স্ত্রী বলছি। মজা নিচ্ছেন এত রাতে? ফালতু কথা না বলে বলুন কে আপনি। আমি সেই মেয়ে যে কিনা বাসরাতে জামাইকে আদর না করে 3টা চর দিয়েছিল, আর জামাইও বউকে ভয় পেয়ে নিচে ঘুমিয়েছিল এবং সকাল হতে না হতেই পালিয়ে গিয়েছে। দেখুন, বাজে কথা বাদ দাও, নয়তো ওখানে গিয়ে আমি 6টা থাপ্পড় মারবো। আসতে পারলে তো মারবেন। চ্যালেঞ্জ করছো? যদি এখনই যাই তবে তোমার ওই ঠোঁটের মিষ্টি খাওয়াতে হবে। জামাইটা যখন আমার আর আমি যখন তার,
সে যেটা চাইবে আমি সেটা দিতেই বাধ্য, বুঝলেন জনাব? কিন্তু আমি তো ওসব চাই না ম্যাডাম। আর হ্যাঁ, আর ফোন দিবে না। শুনুন প্লিজ, একটা কথা বলার ছিল। বলেন তাড়াতাড়ি। আসলে বাবা না আমাকে খেতে বারণ করেছে, যতক্ষণ না আপনি আমাকে ক্ষমা করছেন থাপ্পড় মারার জন্য, এবং কবে যে আসবেন সেটা না জানা পর্যন্ত। ও, এসব বাদ দিয়ে খেয়ে নিন। যেদিন পিচ্চির বয়স হবে সেদিন যাব। শ্বশুর সাহেবকে বলে দিয়েন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। শাহিন ফোনটা কেটে চুপচাপ বিছানায় শুয়ে পড়ে। লুইসও ঘুমিয়ে পড়ে ততক্ষণে। পরের দিন শাহিন যখন চোখ খুলে নিজেকে চেয়ারের সাথে বন্দি অবস্থায় দেখতে পায়, আশেপাশে তাকায় না। এটা তো শাহিনের রুম নয়। তবে কি শাহিন কিডন্যাপারদের খপ্পরে পড়ে গেল? শাহিন চুপচাপ ঠান্ডা মাথায় চারিদিকে চোখ ঘুরিয়ে দেখে নেয় সিসিটিভি ক্যামেরা আছে কিনা। না, নেই। শাহিন নিশ্চিত হয়ে পকেটে অনেক কষ্টে বেল্টের ফিতা খুলে 3 ইঞ্চি একটা চাকু বের করে এবং অন্ধকারের মধ্যেই আন্দাজে হাত চাকুতে ঘষা দিতে থাকে। এতে অনেকবার শাহিনের হাত কেটে যায়, তবুও দড়ি কেটে ফেলে। চেয়ার ছেড়ে উঠতে নেবে, ঠিক তখনই দরজায় খটখট শব্দ হয়। শাহিন দ্রুত আবারও আগের মতো হাতটা কোনো রকমে ঠিক করে নেয়, সাথে হাতের মধ্যে চাকুটাও শক্ত করে ধরে রাখে। ধীরে ধীরে কেউ একজন প্রবেশ করে ঘরে। শাহিন হালকা চোখ ফাঁক করে সেই দিকে তাকাতেই চমকে ওঠে। আরে, এ তো আর কেউ নয়, রাহেদুল। শাহিন চুপচাপ দেখতে থাকে কি হয়। রাহেদুল সোজা শাহিনের কাছে এসে সামনের চেয়ারে বসে, তারপর শাহিনের চোখে পানি ঢেলে দেয়। শাহিন এমন ভাব করে ওঠে যেন এতক্ষণ সেন্সলেস ছিল আর পানি পড়ায় চোখে জেগে উঠেছে। হ্যালো মিস্টার শাহিন সাহেব। আরে রায়দুল সাহেব, আপনি আপনি আমাকে এইখানে এনে বেঁধে রেখেছেন কেন? তা না হলে কি করব বলেন? আপনাকে তো কত সুন্দরভাবে বললাম আমাদের 50 কোটি টাকা দিয়ে দিন, এবার নিজেদের কাজগুলো করে যান। কিন্তু কি হলো, আপনি শুনলেন না? সিআইডিকে বললেন অগ্রতা 10 লক্ষ টাকা সিআইডিকে দিতে হলো। এখন তো টাকা নিবই রে শালা, সাথে তোর জানটাও কেড়ে নেব। বাহ বাহ মিস্টার রায়দুল সাহেব, এ না হলে আপনার প্ল্যান এবং মাস্টারমাইন্ড দেখেছি। এসব তবে কি আপনি ওই চীনা প্রকৌশলীকে হত্যা করেছেন? না না, এটা ভুল। আমার দৌড় অত উপরে নয় জনাব, আমি তো জাস্ট ধারণা নিয়েছি আর সেই অনুযায়ী কাজ করছি। ঠিক আছে, আপনাকে টাকা দেব, কিন্তু আমাকে বলুন কিভাবে আমাকে এখানে আনলেন আর কি কি করেছিলেন আপনি এতদিনে? কিছুই করিনি জনাব, শুধু একটা বছর প্ল্যান করে গেছি। আপনার সাথে বগুড়া যাওয়ার কথা ছিল, সেই দিন আমি প্ল্যান করেছিলাম কোনোভাবেই চেতনানাশক ওষুধ খাইয়ে টাকাগুলো নিজের অ্যাকাউন্টে পার করে নিব। কিন্তু কি করলেন শেষ পর্যন্ত? আপনি আমাকে নামিয়ে দিলেন আর গাড়িটাও জমা দিলেন, তারপর নিজে একটা গাড়ি কিনে রওনা হলেন বগুড়ায়, কিন্তু আমি টেরই পেলাম না। কিন্তু গতকাল যখন আপনি ওই হোটেল ছেড়ে নিজের বন্ধুর বাসায় গেলেন, ঠিক সেই সুযোগকেও কাজে লাগালাম। কয়েকজন চোরকে ভাড়া করলাম, ওরাই আপনাকে ঘুম পাড়িয়ে চুপিসারে আপনাকে আমার কাছে দিয়ে গেল। এখন টাকাটা দিয়ে দে। বাইরে কেউ কি আছে? যদি আমি আপনাকে টাকা দেই তবে তো ওরা জেনে যাবে, তখন তো ওরা টাকার উপর ভাগ বসাবে। আমি অতটা পাগল নই যে নিজের টাকায় কাউকে ভাগ দিব। বাহিরে কেউ, আশেপাশেও কেউ নেই। শাহিন আচমকা হাতে থাকা 3 ইঞ্চি চাকু রায়দুলের ঘাড়ে বসিয়ে দিয়ে দ্রুত গতিতে দড়ি দিয়ে বেঁধে ফেলে। তারপর চেয়ারে পায়ের ওপর পা তুলে পৈশাচিক হাসি দিয়ে বলে, রায়দুল সাহেব, 50 কোটি টাকা কি এমনি এমনি দেবো বলেন? লুইস, চলে এসো সামনে। শাহিনের ডাক শুনে লুইস সহ আরো 3 জন চলে আসে ভেতরে। রায়দুল ওদের দেখে চমকে যায়। কি জনাব, এরাই তো 4 জন চোর না যাকে আপনি ভাড়া করেছিলেন? বেঈমান। বেঈমান তো তুই নিচেই। শালা টাকার জন্য নিজের দেশের মাটিকে নদী বিলীন করে দিতে চাইছিলি। যাই হোক, টাকা তো তোকে দিলাম না, এই নে তোকে মেরে দিলাম বলে ঘ্যাস করে গলায় টান মারে। চাইনিজ বার্মিজ চাকু এতটা ধারালো ছিল যে রায়দুলের পুরো গলাটা মাটিতে পড়ে যায়। শাহিন ওকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়, তারপর চলতে থাকে সামনের দিকে। 1 বছর হয়ে যায়। শাহিন ইউকেতে যায়নি। মাঝে মাঝে বাবা মার সাথে কথা বলা পর্যন্ত সীমাবদ্ধ।
আর বাবা মার সাথে কথা বলা শেষ করেই ফোনটা সুইচ অফ করে রাখত, যার কারণে আর মিষ্টির সাথে কথা বলা হয়ে ওঠেনি। আর শাইনও চেষ্টা করেনি। সারাদিন বাসায় থেকে রাতে ঘুমিয়ে পড়ে। পরের দিন কনস্ট্রাকশনের গিয়ে দেখতে পায় সকল শ্রমিক দাঁড়িয়ে আছে, কেউ কাজ করছে না, আর কয়েকজন লোক কি যেন পরীক্ষা করছে। শাইনকে দেখে রায়ান শ্রমিক নেতা এগিয়ে আসে। তারপর, স্যার এই লোকগুলো নিজেদের সিআইডি বলে দাবি করছে আর বলছে আমরা নাকি এই কাজে 2 নম্বর সিমেন্ট আর পাথর ব্যবহার করছি, সাথে বালু ওগুলো নাকি অবৈধভাবে নদী থেকেও উত্তোলন করে এবেছি। আরে রায়হান বুঝে না, এটা বাংলাদেশে ভালো জিনিসের দাম নেই। আমি কথা বলছি ওনাদের সাথে। শাইন এগিয়ে যায় লোকগুলোর দিকে। তারপর একটা লোকের দিকে তাকিয়ে শাইন মুচকে আসে, কারণ সে হলো সিআইডি অফিসার আসিফ। আসসালামু আলাইকুম। আপনাদের তো ঠিক চিনলাম না। ওয়ালাইকুম আসসালাম, আমি সিআইডি অফিসার আসিফ। চিনতে পেরেছি। আজ থেকে 1 বছর আগে আপনার কাছেই গিয়েছিলাম এই প্রজেক্টের জন্য। তো হঠাৎ আপনারা এখানে? আমরা এখানে এসেছি অভিযান চালাতে। আমরা খবর পেয়েছি এই প্রজেক্টে 2 নম্বর সিমেন্ট সহ সব কিছুতেই 2 নম্বরই করা হয়েছে এবং সরকারের প্রচুর টাকা বিদেশে পাচার করা হয়েছে। অফিসার, আমি তো বাংলাদেশ থেকে কিছুই নেইনি। রড আর সিমেন্ট সব অস্ট্রেলিয়া থেকে এনেছি। কিন্তু বাংলাদেশের বড় বড় 2টি সিমেন্ট কোম্পানির মালিকরা তো আমাদের তথ্য দিয়েছে যে সিমেন্টগুলো 2 নম্বর। আপনি কি পরীক্ষা করে দেখতে চান অফিসার? তবে একটু ওয়েট করুন, আমি বাংলাদেশের কয়েকজন নবীন প্রকৌশলীকে ডেকে পাঠাচ্ছি। ততক্ষণ আপনি চা নাস্তা করেন। বলে শাইন ফোন বের করে কয়েকজনকে ফোন দেয়, দিয়ে আসতে বলে, সাথে পুরো গ্রামবাসীকেও আসতে বলে। এত কিছু দেখে অফিসাররা কিছুটা ভয় পেয়ে যায়। এত লোককে আসতে বলেছেন কেন? দেখতে তো হবেই আমি কিরকম কাজ করেছি বলুন। একটা প্রজেক্টে আরো কত যে ঝামেলা হবে জানি না। প্রথমে হুমকি আর এখন মামলা, তাই সবার সামনে প্রমাণ করতে চাই আমি 2 নম্বর কোনো কাজ করিনি। 30 মিনিটের মধ্যে দেশের সবচেয়ে বড় বড় 2টো সিমেন্ট কোম্পানির মালিক সাউথ সিমেন্ট ও বসুন্ধরা আর 3 জন প্রকৌশলী তৌফিক, সিরাজুল এবং রোমান হাজির হয়, সাথে অনেকগুলো যন্ত্রপাতি। আমি সাউথ সিমেন্ট এবং বসুন্ধরা সিমেন্ট কোম্পানিকে ওপেনভাবে চ্যালেঞ্জ করলাম, তারা যে মামলা আমার নামে করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। দেখুন প্রকৌশলী সাহেব, আমরা আপনার নামে করা অভিযোগটি 100% গ্যারান্টির সহিত করেছি, সুতরাং আমি চ্যালেঞ্জ অ্যাক্টিভ করলাম। আমি সহমত সাহস সিমেন্ট কোম্পানির অ্যাডমিনের সাথে। ওকে, প্রকৌশলী সিরাজুল, রোমান এবং তৌফিক সাহেব, আপনারা পর্যায়ক্রমে 3টি সিমেন্টকে পরীক্ষা করে দেখুন। শাইনের পরীক্ষা করে দেখার কথা শুনে বসুন্ধরা সিমেন্ট কোম্পানির এমডি এবং সাউথ সিমেন্ট কোম্পানির এমডি কিছুটা বিরোধিতা করলে পুরো গ্রামবাসী গর্জে ওঠে এবং লাইভ চলছিল দেখে কিছুই করতে পারেনি। 1 ঘন্টা পর, আমি শাহ সিমেন্ট কোম্পানির প্রোডাক্টের কার্যাবলী বর্ণনা দিচ্ছি। সিমেন্ট নিজের দেশের 1 নম্বর সিমেন্ট কোম্পানি ভাবলেও এটি একদম 2 নম্বর সিমেন্ট। 2, শাহ সিমেন্ট মূলত দ্রুত জমাট বাঁধে এবং শুরুতে এটির সার্ভিস ভালো দিলেও ধীরে ধীরে এটি নষ্ট হতে থাকে। 3, এটি নষ্ট হতে হতে এমন একটি পর্যায়ে চলে যায় যে 10 বছর পর সামান্য একটু ভূমিকম্পে ভেঙে পড়ে যায়। 4, এটি অতিরিক্ত পানির চাপ বা পানিতে থাকলে খুব দ্রুত পচন ধরে এবং যার ফলস্বরূপ বাঁধে ফাটল বা ভেঙে পড়ে যায়। প্রকৌশলী সিরাজুলের কথা শেষ করে নিজের আসনে ফিরে যায় এবং প্রকৌশলী রোমান সামনে আসে। তারপর, প্রকৌশলী সিরাজুল সাহেবের থেকে তো জানলাম সাহস সিমেন্টের কার্যকারিতা, এখন আমি বলি বসুন্ধরা সিমেন্টের কার্যকারিতা। বসুন্ধরা সিমেন্ট জমাট বাঁধতে 2 থেকে 4 দিন পর্যন্ত সময় নিয়ে থাকে। 2, সিমেন্টটি শতভাগ সাহস সিমেন্টকে কেমিক্যাল দ্বারা তৈরি। 3, এটি যদি পানিতে 1 থেকে 10 দিন থাকে তবে দেওয়ালে শ্যাওলা সহ বিভিন্ন পরজীবী জন্মে এবং দেওয়ালের পচন তৈরি করে, যার কারণে 5 থেকে 6 বছরের মধ্যেই এটি ভেঙে পড়ে। 4, সব দিক বিবেচনা করে বসুন্ধরা সিমেন্ট একদম বাজে এবং ব্যয়বহুল। প্রকৌশলী রোমানের কথা শেষ হলে নিজের আসনে ফিরে যায় এবং প্রকৌশলী তৌফিক আসে সামনে। তারপর,
বসুন্ধরা এবং শাহ সিমেন্টের গণগত মান তো শুনলেন। এখন আপনাদের বলি, অস্ট্রেলিয়ান সিমেন্ট যার গুণগত মান এত ভালো যে এটি পদ্মা সেতুতে ব্যবহার করা হয়েছে, আর এটি প্রকৌশলী শাহিন সাহেবের পদ্মা বাঁধে ব্যবহার করে আসছে। সিমেন্টটি পুরো 20 বছর পর্যন্ত বাঁধকে নিশ্চয়তা দিবে। শুনলেন তো সম্মানিত এমডিগণ, সিআইডি অফিসার সাহেব এবং গ্রামবাসীগণ, আমি এই দেশের নাগরিক নই, তবে আমার বাবা মা এই দেশের নাগরিক। তারা এই দেশকে ভালোবাসে, আর যে দেশকে আমার বাবা মা ভালোবাসে সে দেশের টাকায় এত এবং 2 নম্বরই কাজ আমি করব না। শাহিন সাহেব, সরি, আমি খোঁজ খবর না নিয়েই এসব লোকের কথায় এখানে এসে আপনার মূল্যবান সময়টুকু নষ্ট করলাম। আপনি কাজ চালিয়ে যান, সমস্যা হলে আমাকে জানাবেন। কি এমডি সাহেবগণ, আপনারা এখন দাঁড়িয়ে আছেন কেন? আসতে পারেন এখন। শাহিন কাজ সবসময় নিখুঁতভাবে করে যাচ্ছে। হঠাৎ একদিন ফোন আসে একটা নাম্বার থেকে। শাহিন তড়িঘড়ি করে যেতেই ফেসে যায়। রাত তখন 3টা, চারিদিকে নীরব। শাহিন গাড়ি নিয়ে ছুটে চলেছে হসপিটালের দিকে। শ্রমিক নেতা রায়ানকে নাকি কে বা কারা ছুরিঘাত করেছে, কিন্তু বেশি দূর যেতে পারেনি। শাহিন তার আগেই শাহিনের গাড়িকে চারপাশ থেকে ঘিরে ধরে একদল লোক। শাহিন না পাচ্ছে সামনে এগোতে, না পাচ্ছে পেছনে যেতে। বিরক্ত হয়ে গাড়ি থেকে নামতেই চারপাশ থেকে গুলির বৃষ্টি হতে শুরু করে। দ্রুত শাহিন জঙ্গলের মধ্যে দৌড়াতে থাকে আর পকেট থেকে ফোনটা বের করে লুইসকে ফোন দেয়। লোকেশনটা ট্যাগ করে চলে আসতে বলে। হঠাৎ শাহিন কোনো কিছুর সাথে উষ্ঠ ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারায়। 2 মাস পর শাহিনের জ্ঞান ফেরে। হালকা করে চোখ খুলে তাকাতেই দেখে একটা মেয়ে শাহিনের বুকে শুয়ে আছে। শাহিন কিছুটা বিরক্তি নিয়ে মেয়েটিকে ধাক্কা দিতেই মেয়েটির ঘুম ভেঙে যায়, আর শাহিনের চোখ খোলা দেখে আরও জোরে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। আরে আরে, আচার্য, কে আপনি? আর এইভাবে জড়িয়ে ধরে আছেন কেন? ছাড়ুন, আমার কাতুকুতু লাগছে। আর আমি? চুপ কর, টানা 1 বছর আমাকে দূরে রেখেছিলি, আবার বলছিস ছেড়ে দেব? এই কে আপনি আগে বলুন। মেয়েটি কিছু না বলে হিজাবের মুখ খুলে শাহিনের চোখের দিকে তাকায়। শাহিনও মেয়েটির চোখের দিকে তাকিয়ে হা হয়ে যায়। মেয়েটির রূপের মশায় আটকে যায় শাহিন। মুখ দিয়ে বলে ফেলে, মাশাল্লাহ, আল্লাহ কত অপরূপ সৃষ্টি। শাহিনকে আরও অবাক করে দিয়ে মেয়েটি গোলাপি ঠোঁটে শাহিনকে লিপকিস করে বসে। শাহিনও রেসপন্স করতে থাকে। পুরো 10 মিনিট পর মেয়েটি শাহিনকে ছেড়ে দিয়ে দ্রুত হিজাবের মুখ বেঁধে ফেলে। তারপর কি জানো, এখনো কি চিনতে পারোনি? মিষ্টি তুমি? আমি। এখন বলো তো, সেই দিন আমি যে চর মেরেছিলাম তার জন্য কেন রাগ করে বিছানায় না শুয়ে মাটিতে শুয়ে পড়েছিলে? আর এতদিন কেন আমার সাথে কথা বলনি? বলিনি, আমি চেয়েছিলাম আমার এই মিষ্টি পিচ্ছি বউ যেন আমাকে ভালোবাসে। কেন কেন, বিয়ের আগে কি কখনো ভালোবাসনি নাকি? জি, আমি জানি না, তবে তুমি বিয়েটা কিন্তু আমার সেই 2টো থাপ্পড়ের প্রতিশোধ নিতেই করেছিলে, কিন্তু শেষ নিজেই ফেসে গেলে। এই আবার হাসো কেন? একদম দাঁত ভেঙে দিব, বদমাস। এখন বলো, তোমার এমন হলো কি করে? সে এক লম্বা কাহিনী। আমি যে কাজে এসেছিলাম সেখানকার 2টো কোম্পানি তাদের 2 নম্বর সিমেন্ট আমাকে কিনতে বলেছিল, কিন্তু আমি কিনিনি। দেখো, আমার নামে মিথ্যা মামলা দিয়েছিল, আমি নাকি বাঁধ নির্মাণ 2 নম্বর কাজ করেছি। তো তখন আমি সকলের সামনে ওই 2 কোম্পানির মুখোশ খুলে দিই, আর এতেই তারা ক্ষিপ্ত হয়ে আমার উপর আক্রমণ করে। ভালো করেছো, তবে এখন কি করব? আর 6 মাস সময় আছে। এই কয়েক মাসের মধ্যে কাদ্দার নির্মাণের কাজ শেষ হয়ে যাবে, তখন তোমাকে নিয়ে সোজা ইউকে চলে যাব। এই শোনো না, আমার না একটা ইয়ে চাই। ইয়ে মানে? ইয়ে মানে বোঝো না, বাবু চাই, বাবু। ও, সেটা তবে ইউকে গিয়ে বুঝতে পারবে। এখন উঠো। আর মামা, মামি আর নানু কই? এই তো আমরা এসে গেছি বলে দরজা ঠেলে ভেতরে আসে মামা, নানু আর মামি। কাট। আরে আরে, তোমরা কি এতক্ষণে বাইরেই ছিলে? তো কি করব, এই অবস্থাতেও তো রোম্যান্স করতে শুরু করেছিলি। ভাগ্য ভালো আসেনি ভেতরে তখন। মা কি বলছো শাহিনকে কানে কানে? না, কিছু না। নানু কেমন আছো? কেমন আর তা কি, হারামি। আর গেলি না কেন বাসায়?
আসলে নানু, বাংলাদেশে কোনো বিদেশি অতটা নিরাপদ নয়, যার কারণে আমি ওখানে যাইনি, যাতে তোমাদের কোনো বিপদ না হয়। বুঝেছি, কিন্তু তোর এমন কে করলো? আর কত দূর কাজের? জানি না তো মামি, এখন প্রজেক্টের জায়গায় যাব। আর আমার গাড়িটা কই? এমন সময় লুইস আসে ভেতরে। তারপর, স্যার, গাড়িটা আমি হসপিটালে এনেছি, আর আজ আপনাকে রিলিজ দেওয়া হয়েছে। সাথে আমি নিজেই কনস্ট্রাকশনের সকল কাজ দেখেছি। 100%-এর মধ্যে 95% কাজ সম্পূর্ণ হয়েছে, আর বাকি 5% আর রাহান এখন সুস্থ আছে। গুড, চলো তবে যাওয়া যাক। আমি কাপড়টা চেঞ্জ করি। তোমরা একটু বাড়ি যাও, আমিও থাকবো এখানে। তুই কেন থাকবি এখানে? তো কে থাকবে গো বুড়ি? আমার স্বামীকে তো আমি একটু হেল্প করতে পারি, তাই না? হয়তো ভুলেই গিয়েছিলাম। তাড়াতাড়ি করিস কেমন? আমি আবার গাড়িতে বেশিক্ষণ বসে থাকতে পারি না। শাইনের নানু বের হয়ে যেতেই মিষ্টি শাইনের দিকে এগিয়ে যায়, আর শাইন পিছিয়ে যেতে থাকে। এই, পিছিয়ে যাচ্ছ কেন? আসো আরেকবার কিস করি। তখন তো বলেছিলে এই মিষ্টি ঠোঁট খাবে। খাওয়ার সময় পরে আছে, আর এখানে খাওয়া যাবে না, কারণ দরজাটার দিকে তাকাও। গ্লাসের দরজার বাইরে থেকে সব দেখা যায়। মনে হয় মামি সব দেখে ফেলেছে। মানে শাশুড়ি মা দেখে নিয়েছে যে তার মেয়ে তার জামাইকে কিভাবে আদর করছিল, আর সেটাই তখন আমার কানে কানে বলছিল। শাইনের কথা শুনে মিষ্টি খানিকটা লজ্জা পেলেও স্বাভাবিক বিষয় ভেবে শাইনকে কাপড় পরতে হেল্প করে। কাপড় পরা শেষ করে শাইন মিষ্টিকে নিয়ে হসপিটালের নিচে গাড়িতে ওঠে। লুইস গাড়ি চালাচ্ছে। সামনে মামা ঘুমিয়ে পড়েছে। মামি আর নানু একসাথে, আর মিষ্টি পেছনে বসে। এই, আমরা তো পিছনে, চলো আরেকবার কিস করি। মিষ্টি, কি হয়েছে তোমার? এমন করছো কেন? জানি না, শরীরে কেমন যেন শিরশির করছে। প্লিজ আরেকবার। শাইন বুঝে যায় মিষ্টি স্বামীর হোক পেতে ব্যাকুল হয়ে গেছে। মিষ্টি এখানে নয়, বাসায় যাই আগে, তারপর যত খুশি করো। মিষ্টি শাইনের কথা শুনে কিছুটা শান্ত হয়। বাসায় পৌঁছে মিষ্টি দৌড়ে নিজের রুমে চলে যায়। নানু একা একা হেঁটে যায়, আর মামি মামাকে ডেকে ভেতরে নিয়ে যায়। লুইস, কে আক্রমণ করেছিল আমাকে? আর ওইখানে মিষ্টি কিভাবে আসলো? বস, আসলে আপনি আমাকে ফোন করার পর সাথে সাথে আমাদের পুরো টিম আপনাকে বাঁচাতে পুরো এলাকা ব্লক করে ফেলে। তারপর কৌশলে সবগুলোকে ধরে ফেলি, এবং আপনার ফোনের লোকেশন অনুযায়ী গিয়ে দেখি আপনার ফোন কয়েক হাজারবার মিস কল। ভাবতে ভাবতে আবারও ফোন আসে। তখন আপনাকে কাঁধে নিয়ে দৌড়ে জঙ্গল থেকে বের হয়ে আসছিলাম। এক হাতে আপনাকে ধরে আনতে ফোন রিসিভ করে বলতেই জানতে পারি আপনার স্ত্রী, মানে আমাদের ভাবি, তাকে সব কিছু বলি, এবং তার পরের দিন ভাবি হসপিটালে হাজির হয়, আর 2 মাস আপনার সেবা করে গেছে। ধন্যবাদ লুইস। এখন শোনো, আজ আমি আসছি। ভেবেছিলাম দেশে এসে রক্তপাত করে দেশটাকে অপবিত্র করব না, কিন্তু তার হলো না। বস, বনের রাজা সিংহ যদি বিড়ালের মতো জঙ্গলে ঢোকে, তবে কুত্তাও তাকে ভয় দেখায়। বুঝেছি। আজ রাতেই আসছি, রেডি থেকো। গাড়ি থেকে নেমে লুইসকে বিদায় জানিয়ে শাইন মিষ্টির রুমে ঢুকে বিছানায় চোখ যেতেই দেখে মিষ্টি শাড়ি পরে বসে আছে। কিছুতেই শাইন চোখ সরাতেই পারছিল না। নিজেকে কন্ট্রোল করতে চেয়েও করেনি। শাইন দরজাটা লাগিয়ে দিয়ে মিষ্টিকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। তারপর ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে সুখের রাজ্য। রাত 8টা। শাইন মিষ্টিকে কিছুটা বুঝিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে। আগে থেকে গাড়িতে লুইস বসেছিল। শাইন গাড়িতে আসতেই লুইস গাড়ি চালাতে শুরু করে। লুইস, শোনো, আমি বেশি সময়ের জন্য বাইরে থাকতে পারবো না। তার কারণ হলো, আমি খুব ভালো করে লক্ষ্য করেছিলাম হসপিটালে 2টো লোক আমাকে ফলো করছিল, এবং তৎক্ষণাৎ আমি দুটোকেই মেরে দিয়েছি। বস, আমি বাকিটা দেখে নেব। এই যে বস, আমরা চলে এসেছি। লুইস গাড়িটা বন্ধ করে নেমে পড়ে, সাথে শাইনও নেমে পড়ে। তারপর শাইন আগে আগে আর লুইস পিছে পিছে যেতে দেখে। এমন সময় শাইন দেখতে পায় একে একে 50 জনের বেশি লোক শাইন আর লুইসকে ঘিরে আছে, আর শাইনদের সামনে এগিয়ে যাওয়ার জন্য রাস্তা তৈরি করে দিচ্ছে। শাইনের সবগুলো মুখই পরিচিত, কারণ এদেরই সেই ছোট থেকে বন্ধু হিসেবে তৈরি করেছে। মোট কথা, এরা ছিল রাস্তার এতিম শিশু, যাদেরকে শাইন নিজে দায়িত্বে নিয়ে পালন করেছে। আরও একটু এগোতেই দরজায় পায় শাইন দ্রুত 2জন ক্রু দরজা খুলে দিয়ে পাশে সরে পড়ে।
শাইন ভেতরে ঢুকতে পুরো রুমে আলো জ্বলে ওঠে, আর শাইন দেখতে পায় একে একে প্রায় 30 জনের মতো লোককে বেঁধে রাখা হয়েছে, সবার চেহারাই ডাকাতদের মতো। কিরে, তোরাই কি আমাকে মারতে এসেছিলি? এখন কি আমি তোদের মারবো? বস, আমরা আপনাকে চিনতাম না। আমরা ছোটখাটো ডাকাতি করে নিজেদের সংসার চালাই। সেদিন রাতে আপনাকে মারার পর হঠাৎ আমাদের চারপাশ থেকে অসংখ্য গাড়ি ঘিরে ফেলে, আর আমাদের অস্ত্র ফেলে দিতে বললে আমরা ফেলে দেই। ঠিক সেই সময় লুইস ভাই এগিয়ে আসে। ডাকাতি করছিস কেন? সত্যি করে বলতো, নিরীহ লোকের জান নিয়েছিস তোরা। বস, আমি আপনাদের মতনই যারা বড় লোক বাটপার ও তাদের উপরে বাটপারি করি, কারণ তারা দেশের গরিবদের হক মেরে খাওয়ার জন্য। আমরা আজ ডাকাত। আমাদের ছেড়ে দিন, আমরা ভাই পেটের দায়ে এসব করেছি। আজ কতদিন হলো না জানি আমার পরিবারগুলো কিছু খেয়েছে কিনা। বুঝেছি, কিন্তু কথা হলো তোদের কে বলেছিল আমাকে মারতে, আর কত টাকার জন্য এই কাজ করেছিস? বস, দুটো লোক এসেছিল সাথে, আরও একজনকে চিনেছিলাম, সিআইডি লোক, চেহারা দেখিনি। 1 লক্ষ টাকার চুক্তি হয়েছিল ওই নাইট ক্লাবের সামনে। ওকে দিলাম ছেড়ে তোদেরকে। লুইস, এদের ছেড়ে দাও এবং এদের সঙ্গেই চলো ওই নাইট ক্লাবে। ওকে বস, চলুন। পুরো 100 জন লোক নিয়ে শাইন এগিয়ে চলেছে নাইট ক্লাবের দিকে। কিছুক্ষণ পর পৌঁছে যায় ঢাকা বোট ক্লাসে। বস, চলুন ভিতরে যাই। লুইস, তুমি সহ বাকি 50 জন আমার সাথে ভিতরে চলো, আর বাকি 50 জন বাইরে থাকো। জি বস। নাইট ক্লাবের ভেতরে ঢুকতেই শাইন ডাকাত দলের